নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্পর্কে সিগমন্ড ফ্রয়েডের থিওরি। পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক থিওরি আছে, এর মধ্যে সিগমন্ড ফ্রয়েডের থিওরি হচ্ছে খুব প্রাচীন। বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং ভিয়েনার চিকিৎসক সিগমন্ড ফ্রয়েড মানুষের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সাইকোসেক্সুয়াল বিকাশের ধারণা উনি বর্ণনা করেছেন। উনি বলেছেন মানুষের যে ব্যক্তিত্বের বিকাশ তা বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে হয় এবং প্রত্যেকটি স্টেজের সঙ্গে কাম উদ্দীপক স্থানের একটা সম্পর্ক রয়েছে। আসলে সিগমন্ড ফ্রয়েড ছিলেন মনোচিকিৎসক, তার কাছে বিভিন্ন হিস্টেরিয়ার পেশেন্ট আসতেন। তাদেরকে নিয়ে কাজ করতে করতে এবং তাদের উপর গবেষণা করে তিনি মনোবিজ্ঞানের এক নতুন ক্ষেত্র আমাদের সামনে তুলে ধরেন, সেটা হচ্ছে সাইকো অ্যানালাইসিস। তাই এই সিগমন্ড ফ্রয়েডকে আমরা ফাদার অফ সাইকো অ্যানালাইসিসও আমরা বলতে পারি। মানুষের ব্যক্তিত্ব কিভাবে বিকশিত হয় এই আলোচনা প্রসঙ্গে সিগমন্ড ফ্রয়েড স্ট্রাকচার অফ পার্সোনালিটির ধারণা আমাদের সামনে তুলে ধরেছেন। স্ট্রাকচার অফ পার্সোনালিটি। স্ট্রাকচার অফ পার্সোনালিটি কথা তিনি আমাদের বলেছেন। এই স্ট্রাকচার অফ পার্সোনালিটির মধ্যে তিনটি উপাদান রয়েছে, তিনটি বিষয় রয়েছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইথ, দ্বিতীয়টা হচ্ছে ইগো এবং তৃতীয়টা হচ্ছে সুপার ইগো। এই ইথ, ইগো এবং সুপার ইগো মানুষের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা যাচ্ছি ইথ, ইগো এবং সুপার ইগো কি। ইথ ইথ হলো ব্যক্তিত্বের এমন একটি উপাদান যা মনের অবচেতন স্তরে থাকে এবং যার কাজ হলো ব্যক্তির কামনা, বাসনা, সুখভোগের চাহিদা পূরণ করা। ইথ সুখভোগের নীতি দ্বারা পরিচালিত। এটি প্রকৃতিতে জৈবিক, আদিম এবং অসংগঠিত, যা চিন্তার কোনো যৌক্তিকতা মেনে চলে না। অবচেতন স্তরে থাকায় ইদ ব্যক্তির ইচ্ছাকে সরাসরি পূরণ করতে পারে না। ফ্রয়েড বলেছেন মানুষের ইদ তার জন্ম অবস্থা থেকেই বর্তমান। এবার আমরা যাচ্ছি সুপার ইগো। ইগো কি? অহম বা ইগো হলো মনের সেই অংশ যা বাইরের জগতের সাথে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ এটি যুক্তিবাদী ও বাস্তবের দিক মেনে সমাজের ন্যায়নীতির সঙ্গে সম্পর্ক রেখে চলে। ইগো সবসময় ঈদের চাহিদাকে সামাজিক পন্থায় বাস্তবায়িত করার চেষ্টা করে এবং ফ্রয়েড বলেছেন শিশু 3 বছর বয়স থেকে এই ইগোর ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয়ে যায়। এবার যাচ্ছি সুপার ইগো। সুপার ইগো কি? সুপার ইগো হচ্ছে ব্যক্তিত্বের একটি উপাদান যা ব্যক্তির মধ্যে নৈতিক ও আদর্শ তৈরি করে। এটির অংশ সম্পূর্ণ চেতন এবং ফ্রয়েড বলেছেন শিশুর 5 বছর বয়স থেকে এই সুপার ইগোর ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় এবং শিশু যখন তার মা বাবা এবং বিভিন্ন অভিভাবক ও টিচারের সংস্পর্শে আসে, তার মধ্যে নীতিবোধ ও আদর্শ তৈরি হয় যা সুপার ইগোকে শক্তিশালী করে তোলে। এই ইদ, ইগো আর সুপার ইগোর ধারণাটা আলোচনার সঙ্গে সঙ্গে আমি একটা এক্সাম্পল ব্যবহার করছি। আমি ধরে নেই একটা ছেলে যার বয়স 20 বছর, সে একটা কাপড়ের দোকানে কাপড়ের দোকানে যাওয়ার পর তার একটা জামা পছন্দ হলো। 20 বছর একটা যুবক, তার একটা জামা পছন্দ হলো। সেই জামাটার দাম 1000 টাকা, কিন্তু তার কাছে আছে 500 টাকা। এখন সে কি করবে? এই ক্ষেত্রে তার কাছে কোনো রাস্তা নেই, কারণ তার কাছে 500 টাকা কম আছে। তার ঈদ তাকে বলবে তোমার কাছে 500 টাকা কম থাকলেও তোমার ইচ্ছে হচ্ছে জামাটা নেওয়া, সেটা চরিতার্থ করো। কিভাবে চরিতার্থ করা যায়? চুরি করো। ঈদ তাকে চুরি করার জন্য অনুপ্রাণিত করবে, অর্থাৎ ওই লোকটা জামাটা পাওয়ার জন্য চুরি করতেও সচেষ্ট হতে পারে। এর জন্য ঈদ তাকে অনুপ্রাণিত করবে। অর্থাৎ ঈদ, আমরা আগে আলোচনা করেছি, ঈদ হলো আদিম কামনা বাসনার প্রতীক এবং তা সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ তার এই সুখ,
এই জামাটা পাওয়ার জন্য ঈদ কিন্তু তাকে কি করবে, চুরি করতে উৎসাহ করবে। ঠিক তার বিপরীতে আছে সুপার ইগো। আমরা আলোচনায় বলেছি যে সুপার ইগো ন্যায় নীতি দ্বারা পরিচালিত হয়। এবার সুপার ইগো ব্যক্তিকে বলবে যে না, তোমার চুরি করা ঠিক নয়, চুরি করা অন্যায়, এবং চুরি করলে তোমার শাস্তি পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে ব্যক্তির সুপার ইগো ব্যক্তিকে চুরি না করতে বলবে, আর ঈদ বলবে তোমার ইচ্ছে হয়েছে, ইচ্ছে পূরণ করো, ইচ্ছে পূরণ করার জন্য তুমি যে কোনো ওয়েতে সেই ইচ্ছে পূরণ করো, চুরি করো। কিন্তু সুপার ইগো কিন্তু তাকে চুরি করতে উৎসাহিত করবে না। আর এই ঈদ আর সুপার ইগোর মধ্যে ব্যালেন্স করবে কে? ব্যালেন্স করবে ইগো। আমরা আলোচনায় বলেছি ইগো বাস্তবতার নীতি দ্বারা পরিচালিত হয় এবং ঈদের যে ইচ্ছাকে ন্যায়সঙ্গতভাবে, বাস্তবসম্মতভাবে পূরণ করার চেষ্টা করে। এবার ইগো বলবে, এমন লোককে বলবে এমন রাস্তা অবলম্বন করো যারা বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সেই ইচ্ছা পূরণ করা যায়। তাহলে ঈদকে যদি ইভিল ধরি, তাহলে সুপার ইগো হচ্ছে প্রিস্ট এবং ইগো হচ্ছে হিউম্যান। এই গেল স্ট্রাকচার অফ পার্সোনালিটির একটা ধারণা। ফ্রয়েড তার আলোচনায় বলেছে মানুষের যে আচরণ, এই আচরণের পেছনে কতগুলি সহজাত প্রবৃত্তি থাকে। মানুষ এই সহজাত প্রবৃত্তিগুলি সম্পর্কে সচেতন নাও থাকতে পারে, কারণ এই সহজাত প্রবৃত্তিগুলি মানুষের অবচেতন অংশে থাকে, কিন্তু এগুলি মানুষের আচরণকে কিন্তু প্রভাবিত করে। যখন পরিস্থিতির উপর ভিত্তি করে, যখন যেই ধরনের সহজাত প্রবৃত্তির প্রয়োজন সেটাই অ্যাক্টিভ হয়, এবং যতক্ষণ না পর্যন্ত মানুষ সেই কাজটা সম্পূর্ণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই সহজাত প্রবৃত্তি সক্রিয় ভূমিকা থাকে। এই ধরনের মানুষের দুটি সহজাত প্রবৃত্তি আছে অ্যাকর্ডিং টু ফ্রয়েড। অর্থাৎ ফ্রয়েড বলেছেন মানুষের দুই ধরনের সহজাত প্রবৃত্তি আছে যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। এই সহজাত প্রবৃত্তিগুলি হচ্ছে, প্রথমটা হচ্ছে জীবন প্রবৃত্তি। জীবন প্রবৃত্তি এবং দ্বিতীয়টা হচ্ছে মরণ প্রবৃত্তি। এই জীবন প্রবৃত্তি মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। মানুষের মধ্যে এই ভালোবাসা যে আদান প্রদান আমরা লক্ষ্য করতে পারি, মানুষের মধ্যে যে ডিফেন্স মেকানিজম কাজ করে, সেটা কিন্তু তার জীবন প্রবৃত্তির জন্য। আর মরণ প্রবৃত্তি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মানুষ যে আত্মহত্যা করে, মানুষ যে আত্মনিপীড়ন চালায়, মানুষ যে খুন খারাপ বা বিভিন্ন অবৈধ কাজ করে, এর পেছনে তার মরণ প্রবৃত্তি তাকে প্রেরণা যোগায়। এই গেল জীবন প্রবৃত্তি এবং মরণ প্রবৃত্তি নিয়ে আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি সিগমুন্ড ফ্রয়েড মানুষের ব্যক্তিত্ব বিকাশ কিভাবে হয় তার আলোচনা করতে গিয়ে তিনি 5টি স্টেজের কথা বলেছে। এই 5টি স্টেজের মধ্যে দিয়ে মানুষের ব্যক্তিত্ব বিকাশ হয়, সেটাই আমরা এখন আলোচনা করছি। প্রথম স্টেজকে আমরা বলবো অরেল স্টেজ। অরেল স্টেজের সময়কাল হলো 0 থেকে 1 বছর পর্যন্ত। অর্থাৎ অরেল স্টেজে বাচ্চা কত বছর পর্যন্ত থাকে? 0 থেকে 1 বছর পর্যন্ত। অরেল স্টেজ ব্যাপারটা কি? অর্থাৎ বাচ্চার যে ইচ্ছা, বাচ্চার যে ডিজিয়ার, সেই ডিজিয়ার পূরণ করে বাচ্চা তার মুখ দিয়ে। অর্থাৎ মুখ হলো তার চাহিদা তৃপ্তির উৎস। যোগাযোগের প্রথম উৎসই হলো মুখ। অর্থাৎ শিশু এই স্তরে ইন্দ্রিয়জাত সন্তুষ্টি অনুভব করে জিনিস চুষে, কামড়ে অথবা চিবিয়ে। অর্থাৎ এই সময় বাচ্চাকে আঙ্গুল চুষতে দেখা যায়, কোনো কিছু হাতে দিলে সে সঙ্গে সঙ্গে মুখে নিয়ে নেয়। এই যে সে এই সময় তার কাছে সমস্ত চাহিদা পূরণ হয় মুখ দিয়ে, এবং সে অরাল প্লেজার পেতে চায়। দ্বিতীয় স্টেজ হচ্ছে অ্যানাল স্টেজ, যার সময়সীমা হচ্ছে 1 থেকে 3 বছর পর্যন্ত। এই অ্যানাল স্টেজে কি হয়?
শিশুর চাহিদার পথ হিসাবে শিশু তার চাহিদা কিভাবে পূরণ করবে তার পথ হিসাবে পায়ুদারের উদ্দীপনাকে বেছে নেয়। অর্থাৎ এই বয়সে শিশু পায়ুদারের রেচন বা বর্জন প্রক্রিয়াকে তৃপ্তি লাভের উপায় হিসাবে সে বিবেচনা করে বা ভেবে নেয়। শিশু এই সময় শিশুদের মধ্যে আমরা টয়লেটে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করতে পারি। এই সময় শিশু বারবার টয়লেটে যায়, আবার কোনো কোনো শিশু টয়লেট চাপিয়ে রাখে। অর্থাৎ এই স্তরে শিশু বারবার টয়লেট গিয়ে অথবা বারবার তার টয়লেট চাপিয়ে রেখে সে তার চাহিদা পরিতৃপ্তি করতে পারে এবং সে আনন্দ লাভ করে। এবার আমরা যাচ্ছি তৃতীয় স্টেজ। তৃতীয় স্টেজের নাম হচ্ছে ফেলিক স্টেজ। এবার আমরা যাচ্ছি তৃতীয় স্টেজ ফেলিক স্টেজ, যার সময়কাল হচ্ছে 6 থেকে 3 বছর। তৃতীয় স্টেজ হচ্ছে ফেলিক স্টেজ। এই ফেলিক স্টেজে কি হয়? ফেলিক স্টেজে বাচ্চার জেন্ডার সম্পর্কে ধারণা জন্মায়, অর্থাৎ কে ছেলে কে মেয়ে এই ধারণা তার মধ্যে জন্মায়। এবং এই স্তরে বাচ্চার যে বিপরীত জেন্ডারের যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টসের সঙ্গে তার আকর্ষণ বেশি, তার যোগাযোগ বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ এই স্তরে ছেলেরা তার মায়ের সঙ্গে থাকতে ভালোবাসে আর মেয়েরা তার বাবার সঙ্গে থাকতে ভালোবাসে। এই ফেলিক স্টেজ আলোচনার প্রসঙ্গে ফ্রয়েড দুটি কনসেপ্ট আমাদের দিয়েছেন। একটি হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স, আরেকটা হচ্ছে ওডিপাস কমপ্লেক্স। এই ইলেকট্রা কমপ্লেক্স ব্যাপারটা কি? আসলে ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে এই স্তরে মেয়েরা তার বাবাকে বেশি পছন্দ করে এবং মাকে সে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে শুরু করে। অর্থাৎ ইলেকট্রা কমপ্লেক্স দেখা যায় গার্লসের ক্ষেত্রে, আর ওডিপাস কমপ্লেক্স হচ্ছে এই স্তরে ছেলে তার মার প্রতি বেশি আকর্ষণ থাকে এবং বাবাকে সে প্রতিদ্বন্দ্বী ভাবে। এটা দেখা যায় বয়েজদের মধ্যে। অর্থাৎ ইলেকট্রা কমপ্লেক্স দেখা যায় গার্লসের মধ্যে এবং ওডিপাস কমপ্লেক্স দেখা যায় বয়েজদের মধ্যে। অর্থাৎ ফেলিক স্টেজে কি হয়? ফেলিক স্টেজে বাচ্চা তার বিপরীত জেন্ডারের যে অভিভাবক আছে, অভিভাবক বলতে তার প্যারেন্টস আছে, সেই প্যারেন্টসের সঙ্গে থাকতে ভালোবাসে। ছেলেরা মায়ের সঙ্গে থাকতে বেশি ভালোবাসে, মার প্রতি আকর্ষণ বোধ করে, আর মেয়েরা বাবার সঙ্গে থাকতে বেশি ভালোবাসে এবং বাবার প্রতি বেশি আকর্ষণ তার লক্ষ্য করা যায়। এই হচ্ছে ফেলিক স্টেজ। তারপর হচ্ছে ল্যাটেন্সি স্টেজ, যার সময়কাল হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত। তারপর হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। এই ল্যাটেন্সি কথাটা এসেছে ল্যাটেন থেকে। ল্যাটেন কথার অর্থ হলো কোনো কিছু লুকিয়ে রাখা, কোনো কিছু হাইড করা, কোনো কিছু চাপিয়ে রাখা। অর্থাৎ এই স্তরে আমরা কি লক্ষ্য করতে পারি? ফেলিক স্টেজে বাচ্চা তার বিপরীত জেন্ডারের প্যারেন্টসের প্রতি বেশি আকর্ষণ হয়। এই ব্যাপারটা নিয়ে তার মধ্যে গ্লানি এবং লজ্জা অনুভব হয় এবং সে তখন কি করে? সে ওই আচরণটা থেকে বেরিয়ে আসে এবং এই স্তরে শিশু সে তার ছেলে বাবার সঙ্গে থাকতে ভালোবাসে, মেয়ে মার সঙ্গে থাকতে ভালোবাসে। ইভেন তারা ফ্রেন্ডশিপ করার ক্ষেত্রেও ছেলেরা ছেলেদের সঙ্গে বেশি ফ্রেন্ডশিপ করে এবং মেয়েরা মেয়েদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়? এই যে ফেলিক স্টেজের এই যে ব্যাপারটা, যে বিপরীত জেন্ডারের প্যারেন্টসদের উপর আকর্ষণ, এই জিনিসটার জন্য বাচ্চা এই স্তরে লজ্জা অনুভব করে এবং সে এই স্তরে এসে সে নিজের সিমিলার জেন্ডার, অর্থাৎ পুরুষ হলে সে বাবার সঙ্গে থাকতে ভালোবাসে, মেয়ে হলে তার মার সঙ্গে থাকতে ভালোবাসে এবং বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ছেলেরা ছেলেদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে এবং মেয়েরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। আসলে ফ্রয়েড বলেছেন বিষয়টা কিন্তু তারা এইরকম নয় যে তাদের ইচ্ছে করে তারা এরকম করছে। আসলে তারা এই স্তরে তাদের ইচ্ছেটাকে তারা চাপিয়ে রাখতে ভালোবাসে, অর্থাৎ চাপিয়ে রাখে।
তাদের মাথার মধ্যে অন্য কিছু চলছে, কিন্তু এই স্তরে এই ল্যাটেন্সি স্টেজে তাদের ইচ্ছেটাকে তারা চাপিয়ে রাখে। এবার আমরা চলে যাচ্ছি 5 নাম্বার স্টেজ। 5 নাম্বার স্টেজের নাম হচ্ছে জেনিটাল স্টেজ, যার সময়কাল হচ্ছে 12 থেকে 18 বছর পর্যন্ত। জেনিটাল স্টেজ, জেনিটাল স্টেজে কি হয়, জেনিটাল স্টেজে এসে ওই বাচ্চার ইচ্ছাটা আবার বহিঃপ্রকাশ ঘটে, এবং এই স্তরে যে বাচ্চা সে ছেলে, বিপরীত বিপরীত জেন্ডার অর্থাৎ ছেলে হলে সে মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখতে, বন্ধুত্ব স্থাপন করতে ভালোবাসে, এবং মেয়েরা ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে, বন্ধুত্ব স্থাপন করতে বেশি ভালোবাসে। অর্থাৎ ল্যাটেন্সি স্তরে তাদের যে জিনিসটা চাপিয়ে রাখে এই জেনিটাল স্তরে এসে সেটা উন্মুক্ত হয়ে যায়, এবং তারা যেহেতু তারা এডুলেসেন্স পিরিয়ডে থাকে, সেই সময় তারা ছেলেরা মেয়েদের উপর বেশি আকর্ষণ হয় এবং মেয়েরা ছেলেদের উপর আকর্ষণ অনুভব করে। এই গেল যে ফ্রয়েডের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বিভিন্ন স্টেজগুলি। ফ্রয়েড পরবর্তী সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন যে শিশুর পার্সোনালিটি ডেভেলপমেন্ট এই 3টি স্টেজের মধ্যেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ শূন্য থেকে আমি একটা কি লিখলাম, এটা হবে 3 থেকে 6, ভুল লিখে ফেললাম, এটা হবে 3 থেকে 6। অর্থাৎ শিশু 0 থেকে 6 বছর পর্যন্ত আস্তে আস্তে কিন্তু তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে যায়। তাই ফ্রয়েড শিশুর পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই 3টি স্তরের উপর বিশেষ জোর দিয়েছেন। এই 3টি স্তরে আস্তে আস্তে কিন্তু শিশু ম্যাক্সিমাম পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে যায়, এবং পরবর্তী স্টেজগুলিতে এই 3টা স্টেজের এফেক্টে কিন্তু লক্ষ্য করা যায়। তাছাড়া পার্সোনালিটি ডেভেলপমেন্টের এই স্টেজের সঙ্গে সঙ্গে তিনি আরও 2টি কনসেপ্ট আমাদের দিয়েছিলেন। একটা হচ্ছে রিগ্রেশন এবং একটা হচ্ছে ফিক্সেশন। এই গেল তুলনামূলকভাবে ফ্রয়েডের থিওরির একটা তুলনামূলক আলোচনা। আমরা পরবর্তী সময়ে আরেকটা ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।